জেলার কালচিনির এমএলএ বিশাল লামা আছেন এবং আমাদের দুর্গা মুর্মুজি আছেন দার্জিলিং সমতলের বিধায়ক। এর বাইরেও অসীম বিশ্বাস আমার সাথী বা অন্য সাথীরা দূরে দাঁড়িয়ে আছেন। আমরা মনোজ ওরাওর মুখ থেকেই শুনব করমের রীতিনীতি কি। আমি অনুরোধ করব মাননীয় অধ্যক্ষকে যে 4 তারিখে মুখ্যমন্ত্রী গান করবেন বলে আপনারা করম পূজার দ্বিতীয় দিনে বিধানসভা ডেকে বসে আছেন। মূল উদ্দেশ্য হচ্ছে 4 তারিখে এখানে হাম্বা হাম্বা রাম্বা রাম্বা কাম্বা কাম্বা হবে। মুখ্যমন্ত্রী তাতে অংশগ্রহণ করবেন এবং নিশ্চিত সাথে ইন্দ্রনীল সেন থাকবে। তার জন্য পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং সহ বীরভূম, পূর্ব পশ্চিম বর্ধমান সহ এই বড় অংশের বিধায়ক যারা 3 তারিখে করম পূজায় অংশগ্রহণ করবেন এবং 4 তারিখে করম পূজার সমাপ্তিতেও যে অনুষ্ঠান আছে তাতে তারা ব্যবস্থাপনায়ও থাকবেন, নিজেরাও অংশগ্রহণ করবেন। তাদেরকে বঞ্চিত করে আপনি বিধানসভার অধিবেশন ডেকেছেন, গান বাজনা বিকালে করছেন, করুন। আমরা সংবাদ মাধ্যমের মাধ্যমে মাননীয় অধ্যক্ষ তাকে বলছি, উনার করার ক্ষমতা আছে কিনা সন্দেহ। উনি যদি 14 তলাকে আমাদের বার্তাটা, আমার বার্তা নয়, মূলবাসী আদিবাসীদের বার্তাটাকে যদি স্বীকার করে এই 4 তারিখেরটা বদল করে 8 তারিখে করেন সোমবার, তাহলে এই এলাকার বিধায়করা তাদের এলাকার উৎসব উদযাপনকারীদের সঙ্গে 2 এবং 3 সম্পূর্ণভাবে অংশগ্রহণ করতে পারবে। এই আবেদন রাখলাম। 3 এবং 4 আমি মাননীয় মনোজ ওরাওকে করম পূজার রীতিনীতি পদ্ধতি কেন 2 দিন 3, 4 তার জন্য একটু সংক্ষেপে বলার অনুরোধ করছি। ধন্যবাদ শুভেন্দু দাকে। প্রথমে বলতে চাইছি করম পূজা যা লম্বা আছে তোমার হাত পা। ধন্যবাদ শুভেন্দু দাকে। করম পূজা অ্যাকচুয়ালি আদিবাসীদের সবথেকে বড় উৎসব। সেক্ষেত্রে শুধুমাত্র একদিন 3 তারিখে আমরা আমাদের পুজো 5টা থেকে শুরু হয় এবং চলে ভোর 5টা অবধি চলে কন্টিনিউ। সেখানে নাচ গান আবৃত্তি সব কিছু চলে এবং তার পরের দিন হচ্ছে সেটাও প্রায় 5টার দিকে অবধি বিসর্জন। 4 তারিখ বিসর্জন চলে, মানে 2 দিন কন্টিনিউ যারা আদিবাসীরা তারা ইনভলভ থাকে। তো শুধুমাত্র 3 তারিখ বা একদিন ছুটি দিয়ে কোনো মতেই সেটা সম্ভব নয় আদিবাসীদেরকে সন্তুষ্ট করা। অ্যাটলিস্ট তাদের জন্য 2 দিন থাকা উচিত। কিন্তু আজকে দেখুন আমাদের এখানে যারা বিধায়করা আছে, আমরা 500-600, আমি নিজে 800 কিলোমিটার দূর থেকে আসি, আমাদের মাত্র 3 তারিখ ছুটি দেওয়া হয়েছে এবং কোনো মতেই সম্ভব না যে 3 তারিখ আসতে হলে কোনো পূজাও অ্যাটেন্ড করা যাবে না, সাথে বিসর্জনে অ্যাটেন্ড করা যাবে না। তাই আমি অনুরোধ করবো শুভেন্দু আছে এবং স্পিকারকে অ্যাটলিস্ট যেন 2 দিন 3 তারিখ আমাদের করম পূজা রাত্রে অবধি চলবে এবং 4 তারিখ বিসর্জন করে নিয়ে 4-এর বদলে 8 তারিখ 9 তারিখ যেদিন করুক, তাহলেই অ্যাকচুয়ালি আমাদের লাভটা হবে। ধন্যবাদ শুভেন্দু। বাংলা ভাষার উপরে আক্রমণ নিয়ে রেজলিউশন ওখানেই বলবো, কাজ নাই তো খই ভাজ। এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, আপনারা জানেন যে সুপ্রিম নির্দেশিকা মতন যে নির্দেশিকা ছিল যে 7 দিনের মধ্যে চিহ্নিত যোগ্য যারা রয়েছে তাদের তালিকা প্রকাশ করতে হবে, সেই মতন এসএসসি তালিকা প্রকাশ করেছে। 1806 জনের তালিকা প্রকাশিত হয়েছে। কিন্তু এই অযোগ্য চিহ্নিত হলো কিভাবে?
এসএসসি কিভাবে এই 1806 জনকে অযোগ্য চিহ্নিত করলো, এই প্রশ্ন তুলে একদিকে যখন এই চিহ্নিত অযোগ্যরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন, পাশাপাশি ইতিমধ্যেই বলে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে যে এই চিহ্নিত অযোগ্য যারা, তাদের মধ্যে যারা অ্যাডমিট কার্ড পেয়ে গিয়েছেন তারা যাতে কোনোভাবে পরীক্ষায় বসতে না পারে সেদিকেও যেমন এসএসসিকে বিশেষ করে নজর দিতে হবে। পাশাপাশি সুপ্রিম কোর্টের পক্ষ থেকে কিন্তু আরও একটি বিষয়ে কিন্তু ক্ষোভ প্রকাশ করা হয়েছে, কারণ এই তালিকা প্রকাশের পরেই এসএসসির পক্ষ থেকে তালিকা প্রকাশ এবং তারপরে অযোগ্যরা একাধিক মামলা করেছে। কেন এত মামলা হচ্ছে এই প্রশ্ন তুলেছেন বিচারক। ইন্দ্রাণী দাশগুপ্ত প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। ইন্দ্রাণী, আদালতের কি পর্যবেক্ষণ? ইন্দ্রাণী, শোনা যাচ্ছে? সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করছি। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে অ্যাডমিট কার্ড পেলেও পরীক্ষায় বসতে পারবেন না অযোগ্যরা। পরীক্ষার আগেই তালিকা থেকে বের করে দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এসএসসিকে নির্দেশ সুপ্রিম কোর্টের। এসএসসি মামলায় এই একই বিষয়ে একাধিক পিটিশন ইতিমধ্যেই জমা পড়েছে, আর এই পিটিশন জমা পড়ার পরেই আদালতের প্রশ্ন, বিচারকের প্রশ্ন যে এই একই বিষয়ে এত মামলা কেন। পাশাপাশি বিচারক আরো প্রশ্ন করেছেন যে প্রতিদিন এই একই বিষয়ে একাধিক মামলা আসছে এবং আমরা সব বিষয় বিবেচনা করছি। এত মামলা এলে, এই একই বিষয়ে যদি এত মামলা আসে তাহলে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে বিচারককে। এই কারণে কিছুটা ক্ষোভ প্রকাশ করেছেন এবং এত কেন মামলা হচ্ছে এই প্রশ্ন তুলেছেন ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট। আর ইতিমধ্যেই যে বিষয় আপনাদের জানাচ্ছিলাম যে 1806 জনের তালিকা ইতিমধ্যেই তো এসএসসি প্রকাশ করেছে, যার মধ্যে যারাই চিহ্নিত অযোগ্য। এবার যোগ্যরা, তাদের যাতে স্বীকৃতি দেওয়া হয়। অযোগ্যদের তালিকা তো প্রকাশিত হলে বা যারা যোগ্য, বাকি যারা যোগ্য তাদের যাতে স্বীকৃতি দেওয়া হয়, বিধানসভায় এই মর্মে যাতে একটি আলোচনা হয় বা বিল পাস হয়, এই দাবি তাদের। বিধানসভায় গিয়েছিলেন আজ যোগ্যরা, যোগ্য চাকরিহারা যারা, তারা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন এবং আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী তার সঙ্গে কথা বলেন। পাশাপাশি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতের পর তারা আশ্বস্ত হয়েছেন। তারা বলছেন যে শুভেন্দু অধিকারী তিনি যেটা বলেছেন তাদেরকে সেই মতন যদি কাজ হয় তাহলে অনেকটাই তারা আশ্বস্ত হবেন। যদি বিধানসভায় এই মর্মে আলোচনা হয় এবং তাদের জন্য যদি একটা বিল আনা হয়, যে দাবি তারা রেখেছিলেন, সেই দাবিতে সম্মতি জানিয়েছেন শুভেন্দু অধিকারী। আমাদের প্রতিনিধি বিপ্লব চক্রবর্তী কি প্রতিবেদন তুলে ধরেছেন, নজর রাখবো। শিক্ষকদের একাংশ তারা বিধানসভায় এসেছেন এবং বিধানসভায় এসে তারা দেখা করছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, বিরোধী দলনেতা এবং আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর সঙ্গে। এবং তারা মূলত চাইছেন যে বিধানসভায় একটা অর্ডিন্যান্স জারি করা হোক, অর্থাৎ বিধানসভা বিল এনে যাতে এদের সুরাহা হয় সেই ব্যবস্থা কিন্তু এরা করতে চাইছেন। দেখুন, আমরা এসেছি কারণ আজকে অযোগ্য তালিকা প্রকাশ পেয়েছে এবং অযোগ্য কারা কারা সেটা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বাকি যারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা রয়েছেন বা শিক্ষাকর্মীরা রয়েছেন, প্রত্যেককেই যেন একটা বিধানসভায় সর্বসম্মতভাবে একটা বিল এনে বা অর্ডিন্যান্স জারি করে হোক, সেইভাবে যেন যারা যোগ্য তাদেরকে প্রোটেক্ট করা হয় এবং তাদের চাকরিগুলো ফিরিয়ে দেওয়া হয়। এটা রাজ্য সরকারের হাতে সেই ক্ষমতা রয়েছে এবং বিরোধীরা যারা রয়েছেন তারা রাজ্য সরকারের সঙ্গে মিলিতভাবে যদি এই প্রচেষ্টাটা করেন আমরা খুব বাধিত হব, কারণ এটা তো শুধুমাত্র রাজনীতির বিষয় নয়। আইনজীবী মারফত কথা বলেই আমরা এইটা জানাচ্ছি। যদি সদিচ্ছা থাকে সবার এবং সত্যি যোগ্যদের পাশে থাকার মতো ইচ্ছে থাকে, তাহলে অবশ্যই এটা সম্ভব হবে এবং এটা আমরা আশাও করি। কারণ আমাদের বিরোধী দলনেতা উনিও বলেছেন যে সাপোর্ট করবেন এই ব্যাপারটাকে। যদি আমাদের মাননীয় যে ইচ্ছা আগে দেখিয়েছিলেন, যোগ্যদেরকে পাশে আছেন বা যোগ্যদের হয়ে উনি সবসময়ের জন্য থাকবেন। এবার এটা যদি বিরোধী এবং শাসক উভয় মিলে যদি এই উদ্যোগটা নেন তাহলে অবশ্যই সার্থক হবে, এটা আমরা আশা রাখছি। অর্থাৎ যোগ্য যে শিক্ষকরা এসেছেন তারা আশা রাখছে যে যদি বিধানসভায় বিল আনা হয়, যদি পাশে দাঁড়ান স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, অর্থাৎ সর্বসম্মতভাবে যদি এদের পাশে দাঁড়ায় তাহলে এদের সমস্যার সুরাহা হবে এবং তারা ফের বহাল হবেন চাকরিতে। এমনটাই কিন্তু আশা নিয়েই আজ বিধানসভায় এসেছেন যোগ্য চাকরিহারারা। ক্যামেরায় জ্যাকির সঙ্গে বিপ্লব চক্রবর্তী, ক্যালকাটা নিউজ।
আর এখানে যেমনটা জানাচ্ছিলাম যে এই যোগ্য চাকরিহারা তাদের সঙ্গে কথা হওয়ার পর রাজ্যের বিরোধী দলনেতা তাদেরকে আশ্বস্ত করেছেন যে তারা যে দাবি রেখেছেন যে তাদের জন্য একটি বিল আনা হবে বা প্রস্তাব আনা হবে, তাতে সম্মতি রয়েছে রাজ্যের বিরোধী দলনেতার এবং তিনি ভেবে দেখবেন পরবর্তীতে এই বিষয়টা এই বিশেষ অধিবেশনে তিনি তুলবেন। কি বলেছেন শুভেন্দু অধিকারী শোনাব। আপনি সুপ্রিম কোর্টের নির্দেশে অযোগ্য আউট করে দিয়েছেন 1806। অনেকেই বলছে ত্রুটিযুক্ত, আমাদেরও ধারণা ত্রুটিযুক্ত। ঠিক আছে, সে বিতর্কে আমরা যাব না। সরকারের অযোগ্যদের বাদ দিয়ে যোগ্য তালিকা নিয়ে সুপ্রিম কোর্টের কাছে হাত জোর করে দিয়ে বলুন যে বাকিরা যোগ্য, আপনি তাদেরকে চাকরিতে বহাল রাখার অনুমতি দিন। তাদের বাদ দিয়ে বাকিদের জন্য পরীক্ষা করুন না, যদি ভ্যাকেন্সি থাকে, কোনো আপত্তি নেই। আমরা যদি যোগ্য শিক্ষাকর্মীদের তালিকা 1806 বাদ দিয়ে যদি হাউসে ওরা ফেলেন, আমি কথা দিচ্ছি প্রিন্সিপাল অপোজিশন, মেন অপোজিশন হিসেবে আমরা সর্বদলীয় প্রস্তাবে সমর্থন করব এবং সেই প্রস্তাব নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার যাবে। রাজনীতির রং ভুলে, রাজনীতির ঊর্ধ্বে উঠে আজকে শাসক এবং বিরোধীরা যৌথভাবে এই 15,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বহালের পক্ষে সর্বসম্মত সিদ্ধান্ত বিধানসভা থেকে নিয়েছে। বিধানসভায় দুদিন চলবে, 2 আর 4 একটা নির্দিষ্ট প্রস্তাব সরকারের পক্ষ থেকে আনা হয়েছে। আমাদের কলিং অ্যাটেনশন মেনশন রাখা হয়নি, যেখানে আপনাদের বিষয়টা আমরা তুলে ধরতে পারি অফিসিয়ালি। সেই কারণে আমরা আপনাদের কাছে কথা দিচ্ছি, অপোজিশন একটা চিঠি স্পিকারকে দিচ্ছেন যে স্পিকার সরকারকে অনুরোধ করুন যোগ্য শিক্ষক যারা আছেন অযোগ্য বাদ দিয়ে তাদের প্রত্যেকের চাকরি বহাল রাখার বিষয়ে। পাশাপাশি এখানে আপনাদের জানিয়ে রাখবো যে রাজ্যের বিরোধী দলনেতার পাশাপাশি আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী তার সঙ্গেও কথা বলেছিলেন এই যোগ্য চাকরিহারারা। তাদের সঙ্গে কথা হওয়ার পর আইএসএফ বিধায়ক কি বলেছেন শোনাবো। শিক্ষকদের পক্ষ থেকে আমার কাছে একটা প্রস্তাব দিয়েছে, যে প্রস্তাবটা বিধানসভার মধ্যে নতুনভাবে বিল নিয়ে এসে বা কোনো অর্ডিন্যান্স জারি করে তাদেরকে ইনক্লুড করা যায় নাকি, এই মর্মে। আমরা যোগ্য শিক্ষকদের পাশে ছিলাম, আছি, থাকবো। সুতরাং আজকে যে প্রস্তাব দিয়েছে এই প্রস্তাব সম্পর্কে আমার বেশি কিছু জানা নাই। আমি আমার যারা আইনজীবী আছে তাদের কাছে এটা প্লেস করব, তাদের সাথে কথা বলবো যে এটা কতটা যুক্তিযুক্ত কথা বলেছেন। যদি এটা যুক্তিযুক্ত কথা হয়, আমি একজন সংযুক্ত মোর্চার বিধায়ক হিসাবে আমার এন্ড থেকে যতটা করা যায় যোগ্য শিক্ষকদের স্বার্থে অ্যাসেম্বলি হাউসে আমি ততটাই তাদের জন্য করব। যে 1803 জনের লিস্ট বার করেছে এটা অযোগ্য বলে, এই লিস্টের মধ্যেও স্বচ্ছতা নাই। এত কম দুর্নীতি করেছে বলে আমার বিশ্বাস হয়নি। আরও দুর্নীতি করেছে, সেইগুলোকেও চেপে রেখেছে। হয়তো কোর্টে আবার সুপ্রিম চড় খেয়ে পরে লিস্ট আপডেট করতে পারে বা আপলোড করতে পারে। এদিকে আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে আজ রাজ্যের বিরোধী দলনেতার সঙ্গে সাক্ষাৎ করেছেন যোগ্য চাকরিহারা এবং তারপরে শুভেন্দু অধিকারীর যে মন্তব্য তার প্রেক্ষিতে আমরা কথা বলেছিলাম তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। তিনি কি বলেছেন শোনাবো। এই শুভেন্দু অধিকারী আর তার সঙ্গে ছিল সিপিএম এর কিছু লোক, তারাই তো হাইকোর্টে গিয়ে সিবিআই লাগিয়ে তদন্ত করে সকলের চাকরি খেয়েছেন। তখন তো তাথই করে নাচছিলেন, দেখেছ চাকরি খেয়ে নিয়েছি। আবার আজকে গিয়ে বলছেন যে যোগ্য যারা তাদের চাকরিতে পুনর্বহাল করা হোক। সেটা সুপ্রিম কোর্টে গিয়ে বলুন না, ক্ষমতা থাকলে। কেন শুধু শুধু হাওয়া গরম করার কথা বলছেন? বিধানসভার বাইরে সুপ্রিম কোর্টের নির্দেশে সবকিছু হচ্ছে, হাইকোর্টের নির্দেশে হচ্ছে, সিবিআই এর তদন্তের ওপর, যে সিবিআই কে লাগিয়েছিল এই শুভেন্দু অধিকারী। সুতরাং যদি যোগ্যরা কোনো অভিযোগ করে তাদের অভিযোগ করতে হবে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে, যে এই লোকটার জন্য বাংলার এতগুলো লোকের সর্বনাশ হয়েছে। আর অন্যদিকে আজ যখন এই বিধানসভায় বিশেষ অধিবেশন বসেছে ঠিক সেই সময় এই এসএসসি ইস্যুতে উত্তাল হলো বিধানসভা। সেখানে বিজেপির বিক্ষোভ প্রদর্শন, এসএসসি ইস্যুতে তারা বিক্ষোভ প্রদর্শন করেছেন, চাকরি চুরির অভিযোগে সরব হয়েছেন তারা। ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে সুপ্রিম নির্দেশিকা মতন চিহ্নিত অযোগ্য যারা তাদের তালিকায় এসএসসি প্রকাশ করেছে। 1806 জনের নাম রয়েছে সেই তালিকায়। আর তারপরেও এই বিজেপির এই বিক্ষোভ, চাকরি চুরির অভিযোগে সরব বিজেপি বিধায়করা। প্রতিনিধি বিপ্লব চক্রবর্তীকে প্রতিবেদন তুলে ধরেছেন, নজর রাখবো।
যে যোগ্য চাকরিহারারা তার দেখা করেছেন শুভেন্দু অধিকারীর সঙ্গে, এবং শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করার পরে শুভেন্দু অধিকারী একটি বৈঠক করেন এমএলএদের সঙ্গে। তারপরে আমরা দেখলাম যে হাতে প্ল্যাকার্ড নিয়ে তারা বিক্ষোভ কর্মসূচি করলেন বিধানসভা অধিবেশনের বাইরে, এবং বিধানসভা কক্ষের বাইরে তারা প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা তামাম বিক্ষোভ দেখান তারা। যে তাদের একটাই স্লোগান ছিল যে চাকরি চোর গদি ছোড়, অর্থাৎ যারা চাকরি চুরি করেছে তারা গদি ছাড়তে হবে, এবং তার মূল উদ্দেশ্য কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেই মূল উদ্দেশ্য। শুভেন্দু অধিকারী সেটা বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে গদি ছাড়তে হবে, এইভাবে কিন্তু স্পেসিফিক বললেন তিনি। তারা কিন্তু এই যে বিধায়করা তারা পথে নেমেছেন, এবং পথে নেমে তারা সরব হয়েছেন, এবং বিধায়করা তারা হাতে প্ল্যাকার্ড নিয়ে এবং চাকরি চোর গদি ছোড় এই যে স্লোগান, এই স্লোগান তুলে প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা রাজপথে নেমেছেন। রাজপথ বিধানসভা যে মূল গেট, সেই মূল গেটের বাইরে রাস্তায় নেমে তারা রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছেন। এবং সেই ছবি কিছুক্ষণ আগে আমার ক্যামেরা পাচ্ছেন জ্যাকি সেই ছবি তুলে ধরলো আমাদের দর্শকদের জন্য। ক্যামেরায় জ্যাকির সঙ্গে বিপ্লব চক্রবর্তী, ক্যালকাটা নিউজ। আর এখানে আপনাদের শোনাবো এই এসএসসি ইস্যুতে একদিকে যখন বিধানসভায় বিক্ষোভ দেখালেন বিজেপি বিধায়করা, কি বলছেন এই বিক্ষোভকারী বিজেপি বিধায়করা, তাদের কি প্রতিক্রিয়া শোনাবো। শিডিউল নয়, আমরা এখানে চাই শিক্ষক নিয়োগ হোক, কিন্তু যেভাবে দুর্নীতি করেছে পশ্চিমবঙ্গ সরকার সেটা পশ্চিমবঙ্গের মানুষ দেখেছেন, এবং এখন ভাইপো বাবু খুব ভাওতাবাজি দিয়ে বেড়াচ্ছেন, মঞ্চে মঞ্চে বক্তৃতা দিচ্ছেন, ওনাদের মুখোশগুলো খোলার জন্য মানুষ জানেন অবশ্যই, তবুও আমরা আজকে রাস্তায় নামতে বাধ্য হয়েছি। তাদেরকে পর্যন্ত হেনস্থা হতে হচ্ছে। এখানে কিছু তৃণমূলের ভাইপো যারা আছেন তারা টাকা দিয়ে চাকরি নেওয়ার ফলে আজকে একদিকে যখন সুপ্রিম নির্দেশে এসএসসি চিহ্নিত অযোগ্যদের তালিকা প্রকাশ করলো, কিন্তু তার সত্ত্বেও বিধানসভার বাইরে এই বিজেপি বিধায়কদের বিক্ষোভ প্রসঙ্গ, ইতিমধ্যে এই প্রসঙ্গে আমরা কথা বলেছিলাম তৃণমূলের যুব নেতা সুদীপ রাহার সঙ্গে, তিনি কি বলেছেন শোনাবো। মধ্যপ্রদেশের দুর্নীতি নিয়ে কথা বলুক। বিজেপি শাসিত রাজ্যগুলোতে মন্ত্রীরা সরাসরি বিভিন্ন রকমের দপ্তরের দুর্নীতির সঙ্গে জড়িয়ে রয়েছে, সেগুলো নিয়ে কথা বলুক। ডবল ইঞ্জিন সরকার, সেখানে দেখা যাচ্ছে ডবল ইঞ্জিন হলে কি হয়। দেখুন, এখানে একটা ঘটনা ঘটেছে, যারা দোষ করেছে, অন্যায় করেছে, আমরা তাদের কাউকে আশ্রয় প্রশ্রয় দিইনি। আমরা যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা তাদের পাশে আছি। আমরা চাই না কেউ চাকরি হারা হয়ে কারোর পরিবারটা ভেসে যাক। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মানবিক সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে ভেবে দেখছেন, কোর্টে লড়ছে আমাদের সরকার যে কিভাবে সকলের চাকরিকে রেস্টোর করা যায়। সেখানে বিজেপি স্লোগানের রাজনীতি, মুখ দেখানোর রাজনীতি করছে। বিজেপির দুর্নীতি নিয়ে কথা বললে বিজেপি উচিত সবার আগে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সিবিআই তদন্ত করা। শুভেন্দু অধিকারী যিনি কাগজ মুড়িয়ে টাকা নিয়েছেন, তাকে আগে সবার প্রথম গারদের ভেতরে ঢোকানো। ওদের মুখে, ভূতের মুখে রাম নাম আমরা শুনতে চাই না। দেখুন, এই এসএসসি ইস্যুতে বিভিন্ন খবরের দিকে তো অবশ্যই আমাদের নজর থাকবে, কিন্তু পাশাপাশি এই এসএসসি ইস্যুতে পাশাপাশি ডিএ মামলারও শুনানি ছিল সুপ্রিম কোর্টে। সেই ডিএ মামলার শুনানি কিন্তু আজ আবারও পিছিয়ে গেল। এই মুহূর্তে যে বড় খবর নজর রাখবো, ফের সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি। ডিএ মামলার শুনানি ফের পিছিয়ে গিয়েছে সুপ্রিম কোর্টে। আগামী সোমবার এই মামলার শুনানির সম্ভাবনা। প্রতিনিধি ইন্দ্রাণী দাশগুপ্ত আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। ইন্দ্রাণীর কাছ থেকে আবারও এই ডিএ মামলার শুনানি পিছিয়ে যাওয়ার কারণ একটু জেনে নেবো। ইন্দ্রাণী, কি জানতে পারছো? দেখো, আজকে পিছিয়ে গেল ডিএ মামলা এবং বিচারপতিরা জানান যে এই মামলার জন্য দীর্ঘ শুনানির প্রয়োজন, এবং এই বিষয়টা নিয়েই কিন্তু আজকে ডিএ মামলা পিছিয়ে গেল। আমাদের সাথে সোজাসুজি রয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশ দা, আজকে মামলা কেন পিছিয়ে গেল? জজ সাহেবদের হাতে সময় নেই, তাই পিছিয়ে গিয়েছে। আজকে আমরা সবাই ছিলাম সওয়াল করার জন্য। বিচারপতিরা তাদের অসুবিধের কথা বললেন, সেই জন্যেই আগামী সোমবার দিন 2টোর সময় মামলাটা আবার চূড়ান্ত শুনানির জন্য ধার্য হয়েছে। কপিল সিব্বাল আজকে বলছিলেন তার 2 দিন শুনানির প্রয়োজন। এসব তো তিনি বলবেনই, তাদেরও লক্ষ্য হচ্ছে মামলাটাকে টেনে নেওয়া, যার ফলে আমরা ওই বলতে বাধ্য হলাম যে শুনানি হয়ে গেছে, আবার 2 দিন কি। তখনই বিচারপতিরা সোমবার দিনই ফিক্স করলেন। দেখা যাক। সুতরাং
সৌম্যজিৎ, বুঝতে পারছো যে দুদিনে এই আজকে বিচারপতিরা পরিষ্কারভাবে জানান যে মামলাটা দীর্ঘ শুনানি প্রয়োজন। যখন আজকে মামলা শুরু হয় তখন কপিল সিব্বল রাজ্যের আইনজীবী তিনি বলেন তার 2 দিন শুনানি করার প্রয়োজন। তখনই কিন্তু বিচারপতিরা বলেন যে আজকে দীর্ঘ শুনানির সময় নেই, সেই কারণে মামলাটা আজকে না শুনে পরে শোনানো হলে ভালো হবে এবং আইনজীবীরাও তাদের বক্তব্য বিস্তারিতভাবে বলার সুযোগ পাবেন। ঠিক এই জায়গা থেকেই তারপরে সমস্ত আইনজীবীরা মিলে সিদ্ধান্ত নেন, ঠিক আছে তাহলে মামলাটা পিছিয়ে দেওয়া হোক। সেক্ষেত্রে ডেট দেওয়া হয়েছে আগামী সোমবার বেলা 2টোর সময় এই মামলা, অর্থাৎ আগামী 8 তারিখ বেলা 2টোর সময় এই মামলার হিয়ারিং হবে। প্রথমে বলবেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বল এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য যেমন জানালেন যে তিনি বলেছেন যে সমস্ত কিছু বলা হয়ে গিয়েছে, তারপর আবার 2 দিন কেন সময় লাগবে রাজ্যের, এবং তারাও তারপর প্রস্তুত হবেন 2 দিন ধরে রাজ্য কি সওয়াল জবাব করে তার বিরুদ্ধে তাদের যা বক্তব্য সেগুলো তারা সাজাবেন এবং তারপর তারাও এখন পরবর্তীতে আমাদের অবশ্যই পরবর্তীতে এই 8 তারিখের দিকে পরবর্তী সোমবারের উপরে অবশ্যই নজর থাকবে এই ডিএ মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ কি থাকবে এবং পাল্টা রাজ্যের তরফে কি জানানো হয়। ইন্দ্রাণী, তোমাকে আপাতত এখানে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমাদের এসএসসি এবং ডিএর দিকে তো অবশ্যই নজর থাকবে, অন্যান্য খবরের আমরা নজর রাখবো। পরবর্তী অন্যান্য খবরের আপডেট নিয়ে ফিরছে শর্মিষ্ঠা আপনাদের সঙ্গে থাকুন।